হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি চলে এসেছি আজ আমার এক নতুন ভিডিও নিয়ে, যেখানে আমি আপনাদের নিয়ে যাচ্ছি বোলপুর শান্তিনিকেতনে কঙ্কালীতলা মন্দির আর সোনারঝুরি হাটে। সেখানে আমি শেয়ার করব কঙ্কালীতলা মন্দিরের পৌরাণিক কাহিনী আর সোনাঝুরি হাটে এই সুন্দর সুন্দর হাতে তৈরি করা হ্যান্ডক্রাফটসগুলো। তো পুরো ভিডিওটি দেখতে অবশ্যই আমার সঙ্গে থাকুন এবং পুরো ভিডিওটি অবশ্যই দেখুন। আপনাদের কাছে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল, তো অবশ্যই সঙ্গে থাকবেন। চলুন এবার ভিডিওটি শুরু করি। হাই, আমি মুনমুন। আমি চলে এসেছি আমার আজ এক নতুন ব্লগ নিয়ে। আজ আমি যাচ্ছি শান্তিনিকেতন বোলপুর আর যাব তারাপীঠে। কিন্তু এই ভিডিওটি থাকবে শুধুমাত্র বোলপুরের, আর আমার নেক্সট ভিডিওটি হবে তারাপীঠের। তো চলুন সঙ্গে থাকুন। দিন 24শে এপ্রিল শিয়ালদা থেকে শিয়ালদা রামপুরহাট এক্সপ্রেস মানে মা তারা এক্সপ্রেসে করে আমরা যাব আজ বোলপুর। কাল আবার বোলপুর থেকে তারাপীঠের উদ্দেশ্যে আমরা রওনা হব। তো আজকে আমাদের ট্রেনটি ছিল সকাল 7:20-তে 7 নম্বর প্ল্যাটফর্মে মা তারা এক্সপ্রেস। আমরা এই ট্রিপটির প্ল্যান করি মোটে 2 সপ্তাহ আগে, কারণ আমারই ইচ্ছে হয় যে আমি যাব কঙ্কালীতলা মন্দির আর তারাপীঠ। কারণ আমি 4 বছর আগে লাস্ট শান্তিনিকেতন আর তারাপীঠ গেছি। তখন শান্তিনিকেতন আমার কঙ্কালীতলা আর সোনাঝুরি হাটটা যাওয়া হয়নি। একদম সঠিক সময় শিয়ালদা থেকে আমাদের ট্রেনটি চলতে শুরু করে। এখান থেকে বোলপুর প্রায় 3 ঘন্টার জার্নি, আর এই যা পচা গরম, উফ। আমাদের ছিল রিজার্ভেশন সিট। আমি জানলার ধারে বসে বাইরের দৃশ্য দেখতে দেখতে উপভোগ করছিলাম। তারপরে কিছুক্ষণের মধ্যে চলে এলো ব্যান্ডেল স্টেশন। ব্যান্ডেল স্টেশনে এই দৃশ্যগুলো এত সুন্দর ছিল যে আমি আর ভিডিও না করে আর পারলাম না। ব্যান্ডেল স্টেশনটি পার করার পরেই এই প্রকৃতির এই সুন্দর দৃশ্যগুলি চোখে পড়ল। সত্যি প্রকৃতির এই মনোরম দৃশ্যগুলি বড়ই অদ্ভুত। যারা এই বীরভূম লাইনে যাত্রা করেন বা রেগুলার যাচ্ছেন তারা জানেন যে এই লাইনে ট্রেনগুলিতে এই রকম বাউল গান করা শিল্পীরা প্রায় উঠে থাকেন এবং তাদের গলার স্বর সত্যিই অতুলনীয়। এনারা ট্রেনের যাত্রীদের গান শুনিয়ে অর্থ উপার্জন করেন। আমিও অনেকক্ষণ মন দিয়ে ওনার গানটি শুনলাম। ওনার গানের একটি লাইন আমার খুবই পছন্দের হলো, এমনও মানব জনম আর পাবে না, বারে বারে আর আশা হবে না। ইতিমধ্যে আমাদের ট্রেনটি পৌঁছে যায় শক্তিগড়। এরপরেই আসবে বর্ধমান। বর্ধমানে গাড়িটি থামবে, তারপরেই হচ্ছে গুসকরা স্টেশনে থামবে, তারপরে হচ্ছে বোলপুর। বোলপুর হচ্ছে আমাদের ডেস্টিনেশন। একেই গরমকাল আমার মোটেই ভালো লাগে না, তবুও যেহেতু ঘুরতে যাওয়ার একটা মজাটাই আলাদা থাকে, তাই গরমটাকেও একটু সহ্য করে প্রকৃতি দেখতে দেখতে চললাম আমি আমার বোলপুর শান্তিনিকেতনে। সকাল 10:20-তে একদম অন টাইমে আমরা পৌঁছে যাই বোলপুর। বোলপুর স্টেশন থেকে বেরিয়ে গিয়ে আমাদের খুঁজতে হবে আগে হোটেল, কারণ আমরা কোনো হোটেল বুক করিনি আগের থেকে। তাই আমরা কোনো টোটো বা অটো ধরে চলে যাব আগে হোটেলের দিকে। তারপর সেখান থেকে ফ্রেশ হয়ে আমরা বেরোবো কঙ্কালীতলার উদ্দেশ্যে। তো সেখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। বেরিয়ে গিয়ে টোটো ধরলাম। টোটোতে 10 টাকা করে মাত্র পার হেড আমাদের পৌঁছে দিল হোটেলে। হোটেলটির নাম ছিল প্রতীক্ষা। হোটেলটির এন্ট্রিতেই লেখা ছিল আগলে রেখো মা। যেহেতু গরমকাল তাই আমরা ডবল বেড এসি রুমটাই নিয়েছিলাম, কারণ এই গরমে আর থাকা যেত না। তো এবার আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ব কঙ্কালীতলার উদ্দেশ্যে। তো চলুন। সিঁড়ি থেকে নামার সময় এই সুন্দর মা দুর্গার মূর্তিটি আমার চোখে পড়ে, দেখে আমার বড়ই ভালো লাগে। যে টোটোতে করে আমরা এই হোটেলে এসেছিলাম ওনাকেই আমরা বুক করে নিয়েছিলাম যে আমাদের উনি কঙ্কালীতলা আর সোনাঝুরি হাট নিয়ে যাবে, যেহেতু আমরা আগে এসেও আমরা এই দুটো মিস করে গেছিলাম। তো আমরা আবার ওনার টোটোতেই উঠেই চললাম কঙ্কালীতলার উদ্দেশ্যে। বাইরের এই রোদ দেখে বুঝতেই পারছেন যে গরমটা কেমন মারাত্মক ছিল। আপনাদের আগেই বলে রাখি, কঙ্কালীতলা মন্দির যেতে হলে বোলপুর থেকেও যাওয়া যায়, আবার প্রান্তিক স্টেশন থেকেও যাওয়া যায়। প্রান্তিক স্টেশন থেকেই কঙ্কালীতলা মন্দিরটা বেশি কাছে হবে, কিন্তু আমরা গেছিলাম বোলপুর শান্তিনিকেতন হয়ে, তাই একটু রাস্তাটা বেশিই ছিল।
ফাইনালি যে উদ্দেশ্যে আমরা এসেছিলাম কঙ্কালীতলা মন্দির আমরা পৌঁছে যাই। এই কঙ্কালীতলা মায়ের মন্দিরের পৌরাণিক কাহিনীটি কম বেশি হয়তো সকলেই জানেন, তাও বলি এটি হলো 51 সতীপীঠের একটি সতীপীঠ। বীরভূমের বোলপুরে কোপাই নদীর তীরে অবস্থিত এটি একটি প্রাচীন ও পবিত্র সতীপীঠ। পুরাণ মতে দক্ষযজ্ঞের পর দেবী সতীর দেহটি যখন ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্রের দ্বারা 51টি খণ্ড করেছিলেন, তার একটি খণ্ড মানে কোমরের অংশটি বা কঙ্কালটি এসে পড়েছিল এই অঞ্চলে। সেই কাঁকাল বা কঙ্কাল থেকেই এই অঞ্চলটির নামকরণ করা হয় কঙ্কালী কালীতলা। এইখানে দেবী কঙ্কালী রূপে পূজিত হন। এখানে মায়ের কোনো মূর্তি নেই, এখানে দেবীর ছবি রেখে পুজো করা হয়। এখানে বাংলায় লেখা রয়েছে এটি 51 সতীপীঠের শেষ পীঠ। এই যে কুণ্ডটি দেখতে পাচ্ছেন, বলা হয় এখানেই দেবীর সেই কোমরের অংশটি এসে পড়েছিল বলে এতটা গভীর হয়েছে। যেহেতু প্রতিটি শক্তিপীঠে একজন ভৈরব রক্ষা করার জন্য থাকেন, সেই রকমই এখানেও একটি ভৈরবের মন্দির রয়েছে। এখানে দেবী সতী কঙ্কালী নামে আর ভৈরব হচ্ছে রুরু নামে পরিচিত। ভৈরবের মন্দিরের ঠিক পাশেই রয়েছে, এখানে ভৈরব রুরু শিবলিঙ্গ আকারে পূজিত হন। আর এটি হলো সেই ভৈরবের মন্দির। বলা হয় সতীপীঠ দর্শন করলে ভৈরবের দর্শন করতেই হয়, তাই আপনারাও যখন কোনো সতীপীঠ দর্শন করতে যাবেন অবশ্যই কিন্তু ভৈরবের মন্দিরও দর্শন করবেন। যেহেতু পশ্চিমবঙ্গে ভোট, তাই ভোটের পরের দিন আমরা যেহেতু গেছি, তাই আমরা মন্দিরটা বিশেষ ফাঁকাই পেয়েছি অন্যান্য দিনের তুলনায়। এই মন্দির চত্বরটি ছিল খুবই বড়, আমরা তাই সমস্ত ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে ভৈরব মন্দিরের কাছেই ভোগের ব্যবস্থা ছিল। এই ভোগের জায়গাটির নাম ছিল আদি ভোগ মন্দির। এখানে ভোগের জন্য 60 টাকা, 100 টাকা, 150 টাকা করে চার্জ করা হয়। যারা বসে খাবেন তারা 60 টাকা, আর যারা পার্সেল নিয়ে যাবেন তাদের জন্য 150 টাকা। পার্সেলের যেহেতু আমাদের খুবই গরম ছিল, তাই আমরা ওখানে বসে খেতে পারিনি। আমরা একটা পার্সেল নিয়েছিলাম যেটার দাম নিয়েছিল 150 টাকা। সেই ভোগের মধ্যে ছিল পোলাও, অনেকটা পায়েস আর 5 রকমের ভাজা। গরমে সবার অবস্থা খুব খারাপ ছিল, আমার তো চোখ মুখের অবস্থা খুবই মানে না দেখার মতনই ছিল। তাই আমরা ওখানে একটা পাখার তলায় বসে পড়েছিলাম। তারপরে আমরা গেলাম সেখানকার রান্নাঘরে, মানে যেখানে ভোগ রান্না হয় মায়ের। তারপর সেখানে কিছুক্ষণ বসার পর আমরা চলে গেলাম কোপাই নদী দেখতে। এটি হলো এখানকার কোপাই নদী। বোলপুরে আমার যে 3টি জিনিস দেখার ইচ্ছে ছিল, একটি হলো কঙ্কালীতলা মন্দির, কোপাই নদী আর সোনাঝুরি হাট। আমার 3টে ইচ্ছেই পূর্ণ হলো। গরমের এই তপ্ত দুপুরে কোপাই নদীর তীরে যে এই প্রকৃতির ঠান্ডা শীতল হাওয়াটা সত্যি খুব আরামদায়ক লাগছিল। তারপরেই আমরা টোটোতে করে আবার বেরিয়ে পড়লাম সোনাঝুরি হাটের উদ্দেশ্যে। কিন্তু তার আগে আমাদের পেয়ে গেছিলো খুব খিদে, তাই আমাদের টোটোওয়ালাই একটা হোটেলে নিয়ে গেল, যেটার নাম ছিল দুকন্যা রেস্টুরেন্ট। এই দুইকন্যা রেস্টুরেন্টের ব্যবহার আর এখানকার অ্যারেঞ্জমেন্ট সত্যিই খুব ভালো। এখানে খাবার পরিবেশন করা হয়েছিল পিতলের থালা গ্লাস বাটিতে। আমরা যেহেতু মাটন থালি নিয়েছিলাম, তাই আমাদের খাবারের মেনু ছিল ভাত, পাঁপড় ভাজা, এঁচোড়ের তরকারি, ডাল, আলু ভাজা, চাটনি, পায়েস, পোস্ত আলু, আর ভাতের মধ্যে ছিল ঘি আর এই যে নরম তুলতুলে মটন। আর খাবারের স্বাদ ছিল সত্যিই খুব ভালো। তারপরে আমাদের চোখ গেল এই আইসক্রিমটির দিকে। গরমকাল আইসক্রিম না খেয়ে কি থাকা যায়? তাই আইসক্রিমে একটা কামড় বসিয়েই দিলাম। বোলপুরের এই রবীন্দ্র মিউজিয়াম, অমর কুটির, উপাসনা গৃহ
আর বিশ্বভারতী আমার আগেই ঘোরা ছিল। এই পিকগুলো যেগুলো দেখছেন এগুলো আমার আগে, তো এইগুলো আমরা স্কিপ করে গেলাম, কারণ আমাদের যেহেতু খুবই গরম ছিল তাই আমরা সোজা চলে গেলাম সোনাঝুরির হাটের উদ্দেশ্যে। আগেই বলে রাখি, এই সোনাঝুরির হাট সপ্তাহে 7 দিনই বসে, কিন্তু আলাদা আলাদা জায়গায়। আমরা যেটি যাচ্ছিলাম সেটি ছিল সোনাঝুরি ফরেস্টের সোনাঝুরি হাট। সোনাঝুরি ফরেস্টে যে হাটটা হয় ওইটা বুধবার বাদে সপ্তাহের বাকি 6 দিনই এখানে বসে। সময় হলো সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা অবধি প্রায় থাকে। আর বাকি হচ্ছে শনিবারের দিন একটা শনিবারের হাট হয়, আর বুধবারে এই সোনাঝুরি ফরেস্টেরই আর একটু আগে সেই বুধবারে সোনাঝুরির হাটটা হয়। আমরা যখন সোনাঝুরি হাটে পৌঁছাই তখন গরম তো ছিল, কিন্তু রোদটা একটু কমে এসেছিলো, যেহেতু তখন অলমোস্ট 3:30 কি 4টে বাজে। হাটে এসে শান্তিনিকেতনের যে ঐতিহ্য সংস্কৃতিটা সেটা চোখের সামনে চলে এলো। এই যে কলমকারি প্রিন্ট, তারপরে হচ্ছে বাটিক প্রিন্ট, কাঁথা স্টিচ, এই যে বাঁশ আর বেতের খেলনা, নানান রকম জিনিস, তারপরে এই কলমকারি প্রিন্টের যে কানের দুল, গলার হার, এই সমস্ত জিনিসগুলো দেখে সত্যি খুব ভালো লাগলো। আসলে এখানে শীতকালে এলে সত্যি দৃশ্যটা দেখার মতন, কিন্তু যদিও এখন গরমকাল তবুও আমার খুবই ভালো লাগছিল এই নানান রকম জিনিসপত্রগুলো দেখতে। আমার দাদা এই শার্ট আর এই ব্লু কালারের একটি পাঞ্জাবি নিল, আমার মা একটি শাড়ি নিল, আমি কয়েকটা বাচ্চাদের জন্য মানে আমার মামার ছেলে মেয়েদের জন্য খেলনা নিলাম। এই যে কুর্তিগুলো দেখছেন, এই কুর্তিগুলোর দাম বেশি না, 250, 300, 350 এইরকম হবে, কিন্তু এই কুর্তিগুলোর প্রিন্টটা আমার এত সুন্দর লাগছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমার সাইজের ছিল না। তারপর চোখটা গেল এই পোড়া আমের শরবতের দিকে। এই পোড়া আমের শরবতের স্বাদটা সত্যি খুব ভালো ছিল, দামটাও ছিল মোটে 30 টাকা। আমের শরবতটা এনজয় করার পর আবার চোখটা গেল এই সুন্দর সুন্দর কানের দুল, হাতের বালা, গলার হার, এইসবের দিকে। এই হাটটি এত বড় ছিল যে এত গরমে আর পুরোটা আমরা শেষ করতে পারিনি। এই সোনাঝুরি হাটের এই হাতে তৈরি করা জিনিসগুলো দেখলে সত্যিই সবার চোখ জুড়িয়ে যাবে। এই যে চাদরটি দেখছেন এটির দাম মোটে 200 টাকা, কিন্তু আমরা আর কনফিউশনে ছিলাম যে এটি সুতির হবে কি না, তাই আমরা আর এই চাদরটা না নিয়েই সেখান থেকে বেরিয়ে পড়লাম। তারপরে এই যে ব্লাউজগুলো সেই একই অবস্থা, দেখতে তো সুন্দর, কিন্তু আমার মায়ের মনে হলো যে সাইজটা হবে কি না, তাই আমরা আর ব্লাউজটাও নিতে পারলাম না। এই সোনাঝুরি হাটে এসে আমার তো খুব ভালো লেগেছে, আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। প্রচণ্ড ক্লান্তি আর একরাশ আনন্দ নিয়ে এবার আমাদের হোটেল রুমের ফেরার পালা, কারণ এতটাই গরম ছিল যে আমরা আর কিছুতেই থাকতে পারছিলাম না। তাই এবার আমরা ভেবেছিলাম যে আমরা রুমে গিয়ে এবার বিশ্রাম নেব। এই লাল মাটির পথ আর দুধারে এই সারি সারি গাছ পেরিয়ে আমরা রওনা দিই হোটেলের উদ্দেশ্যে। যাওয়ার পথেই আমাদের চোখে পড়ে একটি শালবন। তো টোটো চালক দাদাটি বলেন এই শালবনেই নাকি বেলা শেষে মুভির শুটিংটি হয়েছিল। এই টোটো চালক দাদাটি সত্যি খুব ভালো ছিলেন। এবার আমরা চলে আসি আমাদের হোটেলে এসে কিছুক্ষণ বিশ্রাম করার পর আবার মনে হয় যাই একটু রুমটা বাইরে গিয়ে একটু ঘুরে দেখি। এই রুমের বাইরে যে এই এরিয়াটা দেখছেন এটা কমন ডাইনিং এরিয়া। এখানে যারা আসেন গেস্টরা তারা এই ডাইনিং এরিয়াতেই খাবার খায়। আমার সবচেয়ে ভালো লেগেছে এই যে টি টেবিলটি, এই টি টেবিলের নকশাটি যে প্যাঁচার মতন, এখানে শান্তিনিকেতনে এলে এই রকম নকশা করা আসবাবপত্র আপনি দেখতে পারবেন। পরের দিন রেডি হয়ে আমরা বেরিয়ে পড়ি বোলপুর স্টেশনের উদ্দেশ্যে, কারণ বোলপুর স্টেশন থেকেই আমাদের ট্রেন আছে তারাপীঠ যাওয়ার মা তারা এক্সপ্রেস 10টা 20-তে। এই সুন্দর সুন্দর স্মৃতিগুলো সঞ্চয় করে নিয়ে চললাম আমি। আজকের মতো ভিডিও আমার এইটুকুই। এর পরবর্তী ভাগটা নিয়ে খুব তাড়াতাড়ি আমি ফিরবো, সেখানে থাকবে তারাপীঠের ভিডিওটি। তো আজকের মতো টাটা। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং সকলেই ভালো থাকবেন। নমস্কার। তবে আজকের মতো আসি, টাটা।